নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে চেম্বার জজ আদালত। এ রায়ের ফলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা নেই। চেম্বার আদালতে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম দেশের সর্বোচ্চ আদালত। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে আদালত। তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে চেম্বার জজ আদালতের দ্বারস্থ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। পরে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালত। হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে, অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকলো না। এর আগে সকালে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি চলে প্রায় 2 ঘন্টা। বাম জোটের প্রার্থী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদা আলম করেছিলেন রিটটি। ফরহাদের বিরুদ্ধে তার আনীত অভিযোগ প্রমাণে তথ্য উপাত্ত ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলেন বিচারক। শুনানিতে রিটকারী আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আদালতকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকায় 28 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করলেও SM ফরহাদ 2022 সালে ছাত্রলীগের হল কমিটিতে থাকার পরেও তার প্রার্থিতা বাতিল করেনি ট্রাইব্যুনাল। পরে আদালত তথ্য উপাত্ত প্রমাণের জন্য 15 দিন সময় দিয়ে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেন। হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত হওয়ায় আপাতত ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। তবে রিটকারী আপিল বিভাগে গেলে আবারও নতুন করে উত্তাপ ছড়াতে পারে ডাকসু নির্বাচন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেছেন এমন তথ্য জানা নেই, মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। আগামী নির্বাচনের সময় যতই সামনে এগিয়ে আসছে ততই গুজবের পাল্লাও ভারী হচ্ছে। জনমনে তৈরি হচ্ছে শঙ্কা, কোনটি গুজব আর কোনটি সত্য সেটি নির্ধারণে। এরই মধ্যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ ইস্যুতে সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন চলছে। কেউ বা বলছেন দেশে আসছে জরুরি অবস্থা, কেউ বা বলছেন কেয়ারটেকার সরকার ক্ষমতা নেবেন। এইসব সমসাময়িক ইস্যুতে আজ সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের তথ্য জানা নেই তার, তবে জরুরি অবস্থার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি 2-1টা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবি তাদের রাজনৈতিক বক্তব্য বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সামনে আরও ভালো হওয়ার আশাবাদ জানিয়ে স্বীকার করেন গেল 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকেই দলের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী শ্রদ্ধা জানাতে আসেন জিয়া উদ্যানে। এ সময় মির্জা ফখরুল বলেন, সামনে চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সহযোগিতা করা। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে। 1700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল
মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিষ্পন্ন করা। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলছে ঝড়, মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবন হয়ে পড়ছে দুর্বিষহ। সংস্কার কার্যক্রমে নেই উচ্ছ্বাস। অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা এমন সব উদ্বেগের কথা জানিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। আপনারা যারা সময় মতো এসেছিলেন, যাদেরকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণের পর শুরুটা যেমন ছিল, বছর না পেরুতেই এখন কোনো মতো নির্বাচন দিয়ে হাঁপ ছেড়ে বাঁচতে চাইছেন তারা। সোমবার বাংলাদেশ রিফর্ম ওয়াচের উদ্বোধনী অনুষ্ঠানে সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার কার্যক্রম গতি হারিয়েছে। এটা কি আকাঙ্ক্ষার অভাব, নাকি স্বার্থের সংঘাত, নাকি অন্য কিছু? অন্তরীণ সরকার, না না না, অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, অন্তরীণ বলি নাই কিন্তু। হ্যাঁ, তো এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এদিকে সংস্কার কার্যক্রম শেষ না হলে আসন্ন নির্বাচনে আসতে পারে বিপদ, বলছেন সিপিডির চেয়ারম্যান। What reforms are we supposed to be watching? And this is not just a theoretical issue, because there is some public discussion going on which is holding out the danger that if reforms are not completed, then elections may be endangered. অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবার প্রত্যাশা ছিল বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, কিন্তু এক বছরের সেই সংস্কার কার্যক্রম অগ্রসর হয়নি। রাজনৈতিক দলগুলোর ইস্তেহারেও নেই সংস্কারের অঙ্গীকার। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। এবার বল প্রয়োগ করে মার্জারে আপত্তি তুলল বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে আপত্তির কথা জানিয়েছে ব্যাংকের উদ্যোক্তারা। বলেন, 1 বছর সময় পেলেই ঘুরে দাঁড়াবে এসআইবিএল। আর বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন ফের ব্যাংকটিতে বিনিয়োগে। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। বল প্রয়োগ করে বাংলাদেশ ব্যাংক 5 ইসলামী ব্যাংক মার্জার করতে চায়। তালিকায় রয়েছে এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন গ্লোবাল ও এক্সিম ব্যাংক। আর মার্জার নিয়ে ব্যাংকগুলোর চূড়ান্ত অবস্থান ও বক্তব্য জানতে কেন্দ্রীয় ব্যাংক শুরু করেছে বৈঠক। দ্বিতীয় দিনে ছিল এসআইবিএল এর সঙ্গে, তবে এদিনও অসুস্থ থাকায় যোগ দিতে পারেননি গভর্নর। ব্যাংকটির উদ্যোক্তারা বলছেন, তারা মার্জারে যেতে চান না। স্টাফদেরকে আমি 7টা, 6টা, 5টা, 4টা পর্যন্ত আমি বোনাস দিয়েছি, কিন্তু এখন ব্যাংকটা যদি আমার হাতে ফেরত দিয়ে দেয়, আমি ঠিক আগের অবস্থানে ব্যাংকটাকে নিয়ে যাব। বাস এটা আপনারা এটা পড়ে দেখেন, পড়ে দেখলে আপনি বুঝতে পারবেন। 1 বছরের ছেলে আমরা ঠিক করে ফেলবো। উদ্যোক্তারা বলছেন, একসময় শক্তিশালী এসআইবিএল কিছুটা হোঁচট খেলেও আমানতকারী আর বিদেশি বিনিয়োগে অল্প সময়ে ঘুরে দাঁড়াবে। হিজ এক্সেলেন্সি শেখ সালে জমজম, সৌদি কমার্স মিনিস্টার, হিজ এক্সেলেন্সি ডক্টর আবদুল্লাহ মান নসিব, স্পিকার অব দি পার্লামেন্ট, এবং ডক্টর হামিদ আল গাবিদ, নাইজারের ফাইন্যান্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টার, সেও আমাদের এখানে আসছিল। ওদের কাছে আমি একবার গেলে ওরা এমন এত ফান্ড দেবে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IDB, ADB এরা 2% টাকা দেয়। আমি দরকার হলে 4% দেবো। বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হলে আমি আবার ব্যাংকটাকে ঠিক করে ফেলবো। গভর্নর না থাকায় পরপর 2 ব্যাংকের সঙ্গে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ফার্স্ট সিকিউরিটির পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। তারপর গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী দেশজুড়ে উৎসবে পালিত হয়েছে। র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভায় নেতারা ঐক্যের আহ্বান জানিয়েছেন। জেলায় জেলায় অনুষ্ঠানে জনতা উপস্থিত ছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিজ্ঞা নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। কুমিল্লায় মনিরুল হক সাক্কুর নেতৃত্বে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করা হয়। ভোলায় শোভাযাত্রার পাশাপাশি ছিল আলোচনা সভা। ঝালকাঠিতে সৈয়দ হোসেন প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা পরিচালনা করেন।
চুয়াডাঙ্গায় উৎসবের আমেজে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে নেতৃত্ব দেন শরীফুজ্জামান। নওগাঁ ও রাজবাড়ীতে হয়েছে আলোচনা সভা ও শোভাযাত্রা। জয়পুরহাটে ওবায়দুর রহমান চন্দনের উপস্থিতিতে শহর জুড়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জাহিদ হোসেন গণতন্ত্রের কথা বলেন। নারায়ণগঞ্জে সাখাওয়াত হোসেন শোভাযাত্রার নেতৃত্ব দেন। আশা করি নারায়ণগঞ্জের মানুষ বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ। এই বিএনপি আগামী দিনে আজকে আমাদের অঙ্গীকার হবে বাংলাদেশ থেকে সকল প্রকার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিস্ট উৎখাত করে এই বাংলাদেশে জনগণের শাসন কায়েম করব। আমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপির নেতাকর্মীরা শপথ এবং অঙ্গীকার করতে চাই আমরা জনগণকে বিচ্ছিন্ন হবে এমন কোনো কাজ, অন্যায়, অত্যাচার, নির্যাতন সাথে আমরা জড়িত থাকব না। কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন। গাইবান্ধায় বিএনপির নেতাকর্মীরা নগর জুড়ে শোভাযাত্রার আয়োজন করেন। সিরাজগঞ্জে গরিবের মাঝে খাবার বিতরণ করা হয় দলটির উদ্যোগে। মনে রাখবেন নিরঙ্কুশ আল্লাহ রাব্বুল আলামিন, আর এই দেশে নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনো অবস্থাতে জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই। আমাদের সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম, আমাদের সংগ্রাম ভোটের অধিকারের সংগ্রাম। হবিগঞ্জে বিএনপি র্যালিতে নেতৃত্ব দেন সাখাওয়াত হাসান জীবন। কিশোরগঞ্জের আয়োজনে আব্দুর রহিম মোল্লার নেতৃত্বে নির্বাচন প্রস্তুতির কথা বলা হয়। ঝিনাইদহ ও ঠাকুরগাঁওতে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান দলটির নেতাকর্মীরা। শাশ্বতী সরকার, নাগরিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের উদাসীনতার অভিযোগ ওঠে। এরপরই চাকসুর ভোট বানচালের ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন খোদ বিশ্ববিদ্যালয় ভিসি। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। আরও জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় 144 ধারা জারি রয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক, শান্ত রয়েছে। ঘটনাস্থল ও এর আশপাশ জুড়ে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী। দুদিন ধরে শিক্ষার্থী জোবরা গ্রামবাসীর চলা সংঘর্ষে আহতের সংখ্যা 1000-এর অধিক বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় কিছু দোকান খোলা থাকলেও মানুষের চলাচল সীমিত। 144 ধারা জারি থাকায় সেনাবাহিনী ও র্যাব অবস্থান করছেন এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন যাতে না হয় তা বানচাল করার ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ষড়যন্ত্র লোকায়িত। আপনারা জানেন যে আমরা একটা ভাইব্রেন্ট পরিবেশের মধ্যে আমরা ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে চাকসু ইলেকশন ঘোষণা করেছি, এই ডিক্লেয়ার করেছি। ঠিক তারপর এই ঘটনাটা হয়েছে। কাজেই এখানে নানা রকম চিন্তা করার বিষয় আছে, সেগুলো আমি বলতে চাই না। চাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। ছাত্রদল শিবির উভয় ছাত্র সংগঠন পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে শুরু থেকে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে পৃথক সংবাদ সম্মেলন করেছে ছাত্র সংগঠন দুটি। বিশ্ববিদ্যালয় কোন শিক্ষার্থীর উপর যদি আর কোন হামলা হয়, এই হামলার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে, সরকারকে নিতে হবে। উদ্ভূত যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ পূর্ণ নিরাপদ ক্যাম্পাস এবং সন্ত্রাসমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই 144 দ্বারা জারি রাখার আমরা আহ্বান জানাচ্ছি। দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও জোবরা ফতেপুর এলাকার সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে 21 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন এই কমিটির দায়িত্বে আছেন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। বহিরাগতদের হামলার জেরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ এসেছে, তবে তা মানতে নারাজ শিক্ষার্থীরা। সকাল থেকেই আন্দোলন আরও জোরদার করে বিক্ষুব্ধরা। খোরশেদুল আলম মজিবের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। শিক্ষার্থীদের আন্দোলন ও বহিরাগতদের হামলায় অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সকাল 9টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসনের এই সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষার্থীরা। সকাল থেকেই আন্দোলন আরো জোরদার করেন তারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AKM ফজলুল হক ভূঁইয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ 6 দফার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এখনো তারা পায়তারা চালাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের যেই এন্টার পয়েন্টগুলো আছে সেখান থেকে এই এলাকার আবাসিক কিংবা বহিরাগতদের দ্বারা তারা আমাদেরকে মারপিট করার জন্য কিংবা কোনো নাশকতা করানোর জন্য তারা এই গুন্ডা ভাড়া করে এনে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে। সকাল থেকে নারী শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। পুরুষ শিক্ষার্থীদেরও শান্তিপূর্ণভাবে হল ছাড়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা চলে গেছে, ছেলেরা হলে আছে, আবার কিছু কিছু হল থেকে কিছু কয়েকজন করে গিয়েছেও। আমরাও চাচ্ছি যে ছেলেরা যে সিদ্ধান্ত হয়েছে তারা শান্তিপূর্ণভাবে যাক। এর আগে প্রশাসনের হল ত্যাগ করার নির্দেশনা প্রত্যাখ্যান করে সকাল 9টায় বিভিন্ন হল থেকে প্রতিবাদ মিছিল বের করে কেয়ার মার্কেটের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, প্রক্টোরিয়াল বডিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ প্রশাসনের কাছে 6 দফা উত্থাপন করেন শিক্ষার্থীরা। কেন তারা আমাদের বোনদের গায়ে হাত দিবে, বোনদের রক্তাক্ত করবে, ভাইদের রক্তাক্ত করবে? আমাদের অপরাধটা কি ছিল? এর জবাব চাই। লেডিস হলগুলোতে বিদ্যুৎ পানি ব্যবস্থা বন্ধ করে দেওয়ার একটা পায়তারা চলছে। বিশেষ পরীক্ষা 19 তারিখে, তো আমরা হল কখনোই ছাড়বো না, এটা আমাদের যৌক্তিক দাবি। হল ছাড়ার যে নির্দেশনা আসছে আমরা এটা সম্পূর্ণ প্রত্যাহার করেছি। দাবি না মানা পর্যন্ত কঠোরতর আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। আমরা আন্দোলনে আছি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। শাশ্বতী সরকার, নাগরিক। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাইলফলক স্থাপন করল রবি আজিয়াটা পিএলসি। দেশের প্রথম অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক 5G সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ে ও এরিকসনের কারিগরি সহায়তায় চালু হওয়া এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে রবির কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদুল বারী, কমিশনার মাহমুদ হাসান ও মহাপরিচালক আমিনুল হক। বাংলাদেশের সুপার ব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটনের লিফট প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন লিফটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক SM মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার জেনান-উল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।